জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা দলগুলোর। নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা গুতেরেসের, জানালেন নেতারা। সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার মহাসচিবের। অর্থ সহায়তার তাগিদ। বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বলেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। বরিশালে গণপিটুনিতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামির মৃত্যু, ধর্ষণের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগে মিছিল, শহীদ মিনারে বাম সংগঠনগুলোর সমাবেশ। এবং লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন ববির বন্ধু মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে ছলচাতুরির অভিযোগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজনৈতিক দল ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্কার, ভোট ও জুলাই গণহত্যার বিচার নিয়ে হয়েছে আলোচনা। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক সরকার আশা করেন বলেও জানান নেতারা। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক রাজনৈতিক দলের নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে অংশ নিতে একে একে আসেন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধি। বৈঠকে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট ও বিভিন্ন সংস্কার প্রক্রিয়া নিয়ে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। ঐক্যমত কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সে বৈঠকে। ১.৫ ঘন্টার বৈঠক শেষে নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের পাশাপাশি নির্বাচন ও গণহত্যার দায়ে পতিত সরকারের বিচার নিশ্চিতে জাতিসংঘের কাছে মতামত তুলে ধরেছেন তারা। জাতিসংঘের ৩টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের ৩ জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হতে হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়ই করতে হবে মৌলিক সংস্কারের ভিত্তি। গণপরিষদের মাধ্যমেই করতে হবে সংবিধান সংস্কার। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টের সংবিধান সংস্কার টেকসই হবে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে এ বৈঠকে। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো আগে করে দ্রুত ভোটের মতামত দিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে নজিরবিহীন নির্বাচনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। পরে তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় সম্পর্ক ও আইসিসিভুক্ত রাষ্ট্রগুলোর ভূমিকার উপর নির্ভর করে বলে জাতিসংঘ মহাসচিব জানান। এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা। অনলাইন বুলিং ও গুজব ছড়ানো বন্ধে জাতিসংঘের মহাসচিবের সহায়তা চান তরুণ প্রতিনিধিরা। শেখ হাসিনা এবং তার দোসর আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বলেছি যে জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। পাশাপাশি রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার করেন মহাসচিব। শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপদে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশ।
বাংলাদেশ সফরের তৃতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মহাসচিবের এই সফর ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে জাতিসংঘের সহায়তা কামনা করে বাংলাদেশ। আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে যথাযথ সম্মান, অধিকার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে ফেরত পাঠাতে চাই। আমরা বিশ্বাস করি জাতিসংঘ এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে বাংলাদেশের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ জাতিসংঘ। বিশ্ব সম্প্রদায়কে এই নাজুক পরিস্থিতিতে অর্থ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক সাহায্য খুব জরুরি। আমি আন্তর্জাতিক গোষ্ঠীকে অনুরোধ জানাবো তারা যেন রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখে। বাংলাদেশ জটিল সময় অতিক্রম করছে মন্তব্য করে মহাসচিব বলেন, সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। বাংলাদেশ এখন চ্যালেঞ্জিং সময় পার করছে। সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে জাতিসংঘ। সবার জন্য কার্যকর ভবিষ্যৎ বিনির্মাণে পাশে থাকবে জাতিসংঘ। The government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও গণতান্ত্রিক উত্তরণের আশাবাদ জানান অ্যান্তোনিও গুতেরেস। Towards democracy is finally reestablished. নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সফরে তৃতীয় দিন শনিবার সকালে গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয় পরিদর্শনে যান মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় জাতিসংঘের পতাকা উত্তোলন করে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন তিনি। মতবিনিময় করেন সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়ে গুতেরেসকে অবহিত করেন তারা। পরে এক বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিশ্রুতি দেন যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার। That is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period. নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বৈত বক্তব্যে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজধানীর বাসাবোর মাদারটেকের আব্দুল আজিজ স্কুল মাঠে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। অংশ নেন দলটির স্থানীয় ছাড়াও মহানগর ও কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দ্রুত নির্বাচনের তাগাদা দেন তিনি। এখন নির্বাচন দিলে বললি মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আমি যদি ছেড়েও দেই, চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়াই সরকারও ক্ষমতা টিকে থাকতে পারবে না। নির্বাচন যখন দিতেই হবে তাহলে কেন তাড়াতাড়ি নয়? হ্যাঁ, ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে, তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এদিকে রাজধানীর পূর্বানী হোটেলে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে সরকারের ২ রকম বক্তব্যে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বর,
আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন। এই কথাগুলোর মধ্যে দিয়ে দিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা, ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। অতীত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে। যখন জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নেবে যে অতীত সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায় জনগণই তা মোকাবেলা করবে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে যত দ্রুত জনগণের মালিকানা তাদের প্রতিনিধির কাছে ফিরিয়ে দেওয়া যাবে ততই মঙ্গল। বাংলাদেশের জনগণের তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করে তাদের নির্বাচিত সরকার গঠন করে আমরা যত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পারি একটি নির্বাচনের মাধ্যমে তত বেশি মঙ্গল হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজ করবে না বলেও মনে করেন আমির খসরু। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। আমির বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় বিগত সরকারের আমলে নেতাকর্মীদের উপর নির্যাতনের কথা তুলে ধরে কারাবন্দী এটিএম আজহারুল ইসলামের মুক্তির আহ্বান জানান জামায়াত আমির। যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না, এজন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। শনিবার সকালে মাগুরায় শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি। এদিকে রাজধানীতে সংগঠনটির মহিলা শাখা মানববন্ধন করে 1 সপ্তাহের মধ্যে আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি জানায়। গোটা দেশকে কাঁদিয়ে ঝরে পড়েছে ছোট্ট ফুল আসিয়া। তার আত্মার মাগফিরাত কামনায় শনিবার সকালে মাগুরায় যান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় আসিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জামায়াতে আমির। পরে মাগুরার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। ভারতীয় সংস্কৃতির কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন আমির। ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। একদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে 1 সপ্তাহের মধ্যে শিশু আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি জানায় বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগ। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে করতে হবে। 2 হলো ধর্ষকের ফাঁসি চাই। বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের কাছে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।
প্রবাসের সময় আরও থাকছে 1 লাখ টাকার বান্ডেল মাত্র 9,000 টাকা। ঈদ সামনে রেখে জাল নোটের রমরমা কারবার। ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে সরঞ্জাম সহ গ্রেফতার 3। ধর্ষণে জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে মিছিলের আগে সমাবেশে বক্তারা জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। এদিকে 5 আগস্টের পর হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবি বাম সংগঠনগুলোর। ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যবহার করে পতিত স্বৈরাচারকে সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ইনকিলাব মঞ্চ ও বাম রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি। শুক্রবার কর্মসূচি ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছিল জনমনে। শনিবার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে সরব উপস্থিতি। যথাসময়ে শুরু হয় সমাবেশ। আওয়ামী লীগের গুম, খুন, হত্যাকে যে শাহবাগীরা বৈধতা দিয়েছে তাদের রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, সেই রক্ত ওয়াসিম দিছে, সেই রক্ত আবু সাইদ দিছে, সেই রক্ত রিয়াগঞ্জ দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন চুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চ। তবে পথে পুলিশের বাধায় শেষ হয় কর্মসূচি। অন্যদিকে শহীদ মিনারে জুলাই, আগস্ট ও তার পরবর্তী হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি নিয়ে সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের বোনদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে পায়তারা করছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি, তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে দেওয়ার চেষ্টা করছে। সমাবেশের পর গণমিছিল করার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে দেখা মিলল সাপের। লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহারের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অজানা তথ্য। টিউলিপকে দেয়া উপহারের বিনিময়ে ঢাকায় শেখ রেহানার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন ববির উকিল বন্ধু ব্যারিস্টার মঈন গনি। দুদক মনে করে কালো টাকা সাদা করতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা পরিবার। তো তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচার ইস্টার্ন ভিলার 206 নম্বর ফ্ল্যাট। এখনও রেজিস্ট্রেশন নথিতে ফ্ল্যাটটির মালিকানায় আছেন শেখ রেহানা সিদ্দিক। এই বাড়িটি সহ একাধিক প্লট ফ্ল্যাট জব্দ করতে যাচ্ছে দুদক। স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে সেজন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মঈন গনি। বাসার কেয়ারটেকার বলছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মঈন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহানা। তো ম্যাডামের ফ্ল্যাট, তো আপনারা কিভাবে কাজ করতেছেন, কি অবস্থা? এটা তো এখন ব্যারিস্টার মঈন গনি স্যারকে পাওয়ার অ্যাটর্নি দিস। ভাড়া টাকা কাকে দিতেন আপনি? আমি যতটুকু জানতাম যে মঈন গনি নামে একজনকে ওনার শ্বশুরের কোম্পানিতে করতাম। কে এই ব্যারিস্টার মঈন গনি? দুদকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে মঈন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু। আর সেই সুবাদে এই আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তথ্য বলছে 2009 সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন মঈন গনি, যা ব্যবহার করতেন টিউলিপ। একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পিছনে মঈন গনির যোগসূত্র পেয়েছে দুদক।
শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছে পরিবারটি। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, এটা গেম একটা, এটা তো মানুষকে চোখে ধুলে দেওয়ার মতো। সম্প্রতি হাসিনা পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি ব্যাংক হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও মোহাম্মদপুরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সনদ প্রণয়ন ও দ্রুত গণহত্যার বিচারের দাবি জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সব দলকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান বক্তারা। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হলে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ, যেমনটি 90-এর পর হয়েছিল। জুলাই আন্দোলন নিয়ে নিজের লেখা বইয়ে প্রকাশনী অনুষ্ঠানে এভাবে সতর্ক করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সবাইকে কাজ করার আহ্বান জানান আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান, কত ঘটনা, কত রক্তপাত, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দেখেছে তারুণ্যের শক্তি। যাদের নেতৃত্বে জুলাই আন্দোলন সফল হয়েছে তাদেরই একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। আন্দোলনের নানা ঘটনা প্রবাহ নিয়ে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু নামে লিখেছেন বই। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। 53 বছরে আমরা যা করতে পারিনি, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি, এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট না। আমরা জুলাই থেকে শিখেছি, জুলাই থেকে আমরা শুরু করেছি, এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াই, এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার করতে হবে। এই বইটা পড়ে আমার কাছে মনে হচ্ছে মানুষের মনে এই প্রেরণাটা, এই তাগিদটা আরেকটু সৃষ্টি হবে। বইটির লেখক ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হলে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ। 90-এও একটা স্বৈরাচার পতনের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল, কিন্তু তার 18 বছর পরেই আবার এদেশে এমন একটা নজিরবিহীন একটা ফ্যাসিবাদ ফিরে এসেছিল। ফলে আমরা যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। 120 পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশনী। তাহমিনা তর্নি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, পাকিস্তান, আফগানিস্তান, ইরান সহ 43 দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের। চূড়ান্ত খসড়া তালিকা চলছে পর্যালোচনা। 1 লাখ টাকার একটি বান্ডেল পাওয়া যাচ্ছে 9 থেকে 10 হাজার টাকায়। অবিশ্বাস্য মনে হলেও ঈদ সামনে রেখে চলছে জাল নোটের এমন রমরমা কারবার। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। প্রতি বছর ঈদ এলেই বেড়ে যায় কর্মব্যস্ততা, চাহিদা বাড়ে নগদ টাকার। সেই সুযোগে জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে ওঠে নকল নোট তৈরির একাধিক চক্র। মানুষের চোখে ফাঁকি দিয়ে বাজারে ছড়িয়ে দেয় লাখ লাখ জাল টাকার নোট। এমন এক চক্রের সন্ধানে মাঠে নামে পুলিশ। প্রথমে নারায়ণগঞ্জ, এরপর রাজধানী কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জাম, কোটি টাকা সমপরিমাণ জাল নোট তৈরির কাঁচামাল, জাল 20 লাখ টাকার নোট উদ্ধার সহ 3 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে এজেন্টের মাধ্যমে বাজারে এরই মধ্যে 40 লাখ টাকার বেশি ছড়িয়ে দিয়েছে চক্রটি। এই যে আমার হাতে দুটো দেখছেন, দুটো জাল টাকা, একটা 500 টাকার নোট, একটা 1000 টাকার নোট। এটা একেবারে ফিনিশড প্রোডাক্ট, বি ক্যাটাগরির একটা নোট। এটা
এটা আপনি ধরলে হয়তো বা খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, তো এইরকম একটা 1000 টাকার বান্ডিল বিক্রি করে ওরা 9 থেকে 10,000 টাকা, 30 থেকে 40 লক্ষ টাকা এরকম রোজা এবং কাছাকাছি সময়ে ছড়িয়েছে বলে আমাদেরকে বলেছে আর কি। আটককৃতদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। এরকম আরও 4টি মামলা বিভিন্ন থানায় রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই বিষয়ে একজন অভ্যাসগত অপরাধী। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এর বাইরেও তাদের চ্যানেলের বাইরে কিংবা তাদের যে সিন্ডিকেটটা আছে এর বাইরে আরও সিন্ডিকেট থাকতে পারে যারা এই ব্যবসাটা করে এই ধরনের প্রোডাকশনের সাথে জড়িত। টাকা লেনদেনের ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানায় পুলিশ। জনসাধারণের সচেতনতার জন্য। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গা সহ 26 জেলেকে ফেরত আনল বিজিবি। শনিবার বিকেল 3টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়। তাদের মধ্যে 5 জন বাংলাদেশি এবং 21 জন রোহিঙ্গা নাগরিক। বিজিবি জানায়, বাংলাদেশ মিয়ানমার জলসীমায় নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আটক বাংলাদেশি জেলেরা ছিল আরাকান আর্মির হেফাজতে। ফেরত আসা জেলেদের স্বজন এবং রোহিঙ্গাদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। বর্মা সীমানা যায়রে জাল মাঝি তারপরে তো জাল তুলে আইতে আইতে আর কানামি আয়ের ধরে ফেলাই জাল মারে জালটা নিয়ে বসালার দত্তমা আর আর কান আমি আয়েরে গুলি মারি গুলি লড়াই আর ধরে ফেলাই। যদি সাগরে যদি জাল মারতে যদি মনে হয় তারা বলে দিয়ে দেয়, সীমানা বয়ে দিতে হয়, তারা সরকারের যোগাযোগ করতে হয়। মেশিন নষ্ট হওয়ার পরে আরা 2 দিন বাসি বাংলাদেশ সীমা অতিক্রম করে আরকান সীমানা ঢুকি গই। তো ঢুকানোর পরে আরকান নৌবাহিনী টহলরত অবস্থাত 6 তারিখ আরারে লত পাইরে আরারে উদ্ধার করে। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। বন্দরের পর এবার কাস্টম, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন সহ সেবা গ্রহণকারী সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের হিস্সা দাবি করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% হারে হিস্সার দাবি থাকলেও প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝে নিতে চান সিটি মেয়র। বছরে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি সংস্থাগুলোর লাখো কোটি টাকা রাজস্ব আদায় করলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স পেয়েছে মাত্র 79 কোটি টাকা। শাখাউটুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 1 লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ছিল মাত্র 1981 কোটি টাকার। সিটি কর্পোরেশন পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে দর্দমা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য যেসব সংস্থা আমরা এগুলি দেখছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌর কর পরিশোধ করলেও ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে, তাহলে সেটা চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় 200 কোটি টাকা। 1990 সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
রমজানের মাঝামাঝি এসে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও লেগেছে ঈদের আমেজ। নিরাপত্তা বিবেচনায় সন্ধ্যা বা রাতের পরিবর্তে এবার সকাল ও বিকেল বেলায় কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করার কথা জানিয়েছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার মোক্ষম সময় পার করছেন ব্যবসায়ীরা। রমজানের মাঝামাঝি হওয়ায় ঈদের বেচাবিক্রির চাপ বেড়েছে কয়েক গুণ। সাপ্তাহিক ছুটির দিনে বেলা বাড়তেই ক্রেতামুখর নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে সেরে নিচ্ছেন কেনাকাটা। বাড়ি যাওয়ার তারা আছে, এর জন্য আমরা আগেভাগে করে রাখছি। যত দিন যাবে তত ভিড় বেড়ে যাবে এবং প্রাইসেরও অনেক বেড়ে যাবে, তারতম্য হয়ে যাবে। গতবারের তুলনায় এবার ওভারঅল ব্যবসা পরিস্থিতি কিছু ভালো, সামনের দিকে আরো আশা করি বাড়বে। পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন ক্রেতারা। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানালেন বিক্রেতারাও। অনেক ধরনের সমস্যা হচ্ছে, চিন্তায় এই ধরনের, আমরা দিনটাকেই বেছে নিয়েছি। সন্ধ্যার পর বের হবে ভয়ানক অবস্থা, নিরাপদ না। নাইটে অতটা আগে স্বাচ্ছন্দ্য বোধ করলেও বর্তমান পরিস্থিতির কারণে স্বাচ্ছন্দ্য বোধ করে না। দিনের বেলায় আসলে বেচা বিক্রি যা হওয়ার হয়। বিক্রি বেড়েছে ফুটপাতের দোকানেও। স্বল্প দামে জামা, ব্যাগ, কসমেটিক্স, জুতা সহ সব ধরনের পণ্য মিলছে এসব দোকানে। মার্কেটে যেসব টু পিসগুলো আপনার দেখা গেছে 1000-1200 টাকা, আমাদের এখানে আসলে আপনি অনায়াসে 700-800 টাকার ভিতরে পেয়ে যাবেন। মার্কেট থেকে একই ড্রেস দেখা যাচ্ছে, হয়তো একটু কোয়ালিটি হেরফের আছে, তো ওইখান থেকে কেনার থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখান থেকে কেনাই প্রেফার করি। গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম কিছুটা বাড়তি জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 43টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তৈরি করা হয়েছে খসড়া তালিকা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সহ তালিকার বেশিরভাগই মুসলিম দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এক ভ্রমণ নিষেধাজ্ঞার খসড়া প্রণয়ন করেছে। এতে 43টি দেশের নাগরিকদের ওপর প্রবেশাধিকার বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়। 3টি পর্যায়ে বিভক্ত এই নিষেধাজ্ঞায় কিছু দেশের নাগরিকদের পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি অন্যান্য দেশের জন্য আংশিক নিয়ম প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় প্রথম স্তরে রয়েছে 11টি দেশ। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইয়েমেনের মতো রাষ্ট্র। দ্বিতীয় স্তর কমলা তালিকায় পাকিস্তান, মিয়ানমার, রাশিয়া, বেলারুশ সহ 10টি দেশের নাগরিকদের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। নিষেধাজ্ঞার খসড়া পর্যালোচনা করছে বিভিন্ন মার্কিন সংস্থা। স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছে, যেখানে বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি এবং গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না দেয়া, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সন্দেহজনকভাবে নাগরিকত্ব বিক্রির মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। আগের মেয়াদে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলিম প্রধান ও অনুন্নত দেশগুলোকে চিহ্নিত করেছিল। এবারও নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশিরভাগ দেশ মুসলিম প্রধান বা দুর্বল প্রশাসনিক কাঠামোর কারণে পরিচিত। তবে নতুন প্রস্তাবিত নিষেধাজ্ঞায় কিছু নতুন দেশও যুক্ত হয়েছে, যা কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অবশেষে কংগ্রেসে বিল পাশ করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার সিনেটে সরকারি ব্যয় তহবিল বিল পাশ হওয়ায় অচলাবস্থা এড়াতে সক্ষম হয় ট্রাম্প প্রশাসন। এটি পাশ না হলে ফেডারেল সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যেত। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সরকারি ব্যয় মেটাতে মাঝে মধ্যেই তহবিল সংকটে পড়ে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে কংগ্রেসের শরণাপন্ন হতে হয় সরকারকে। শুক্রবারও এমন একটি অচলাবস্থার মুখোমুখি হয় ট্রাম্প প্রশাসন। কিন্তু সংকট নিরসনের সময়সীমা শেষ হওয়ার 1 ঘন্টা আগে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় সিনেট। রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট সিনেটররা সমর্থন দিলে 54-46 ভোটে পাশ হয় স্টপ গ্যাপ তহবিল বিল। বিলটি পাশ হওয়ার পর ডেমোক্রেট পার্টির দলনেতা চাক শুমারকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রিপাবলিকানদের আনা বিলের পক্ষে ভোট দেয়ায় নিজ দলে সমালোচনার মুখে পড়েছেন চাক শুমার সহ 2 ডেমোক্রেট সিনেটর। তবে চাক শুমার বলেন, শাটডাউন হলে কেবল কয়েক মাসের জন্য চ্যালেঞ্জে পড়তেন ট্রাম্প, কিন্তু এতে সরকারি কাজে নিয়োজিত মার্কিনীদেরই ক্ষতি হতো। বিলটি পাশ হওয়ার পর এটি এখন হোয়াইট হাউসে পাঠানো হবে, আর ডোনাল্ড ট্রাম্প এতে সই করলে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি অচলাবস্থার নিরসন হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগে বাংলাদেশ দূতাবাস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
তেল, বিদ্যুৎ, পানি সহ বিভিন্ন সেক্টরে জনশক্তি নিয়োগে কাজ করে যাবে বলেও জানান তিনি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের শ্রমবাজারে শ্রমিক চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন খাতে উন্নতি করতে প্রয়োজন দক্ষ কর্মীর। কুয়েতের সরকার নিজ দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি দক্ষ শ্রমিকদেরও নিয়োগ দিয়ে থাকেন। স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক, নার্স এবং নির্মাণ খাতে দক্ষ কারিগর, মিস্ত্রি ও প্রকৌশলীদের যেমন চাহিদা রয়েছে, তেমনি বিভিন্ন সেবা খাতে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন কর্মীরও রয়েছে ব্যাপক চাহিদা। কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল, বিদ্যুৎ এবং পানি সেক্টরে বিভিন্ন দেশের প্রকৌশলীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশি প্রকৌশলীরাও। তবে এক সময় কুয়েতে অনেক বাংলাদেশি প্রকৌশলী থাকলেও বর্তমানে আছেন হাতে গোনা কয়েকজন। ভিসা জটিলতার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান অনেকে। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা। নতুন ইঞ্জিনিয়ার না আসার কারণ যেটা হলো ভিসার সমস্যা। ভিসাটা যদি খোলা থাকতো ব্যক্তিগতভাবেও অনেকেই হয়তো আসতে পারতো চাকরি নিয়ে ইঞ্জিনিয়ার হিসাবে বা প্রফেশনাল হিসাবে। সরকারিভাবে এখানে ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। কুয়েতে জনশক্তি নিয়োগে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে নিতে হয় বিশেষ অনুমতি বা লামানা। বাংলাদেশের ক্ষেত্রে এ প্রথা বাতিল করে বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। লামানে একটা বড় বাধা আমাদের দক্ষ শ্রমিকদেরকে এদেশে আনার জন্য। আমরা চেষ্টা করছি, যেমন আমি নিজে এখানে বৈঠক করেছি, এখানকার যিনি ইন্টেরিয়ার মিনিস্টার আছেন ওনার সাথে, আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেছেন এদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তো আমি নিয়ে কাজ করছি। যদি লামানাটা উঠাতে পারি, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক এদেশে আনাটা অনেক সহজ হয়ে যাবে। কুয়েতে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য বাংলাদেশিদের আর আক্ষেপ করতে হবে না বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা চালু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ কমিউনিটির একাংশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত বন্ধু প্রতিম দেশ। এ সময় প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে চলার আহ্বান জানান রাষ্ট্রদূত। প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মিশন কর্মকর্তা ছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটি নেতারা। শিগগিরই ভিসা চালুর বিষয়ে আশ্বাস দেন তিনি। এমন একটা অ্যাপ্রুভ যেখানে বাংলাদেশ একটা পার্টনারশিপে সংযুক্ত আরব আমিরাত ইনএভিটেবল পার্টনার হবে, তখন ভিসার বিষয়টা আমাকে করতে হবে না, ওরা নিজেদের প্রয়োজনীয় দিকে। আমরা সে অপেক্ষা দিই এবং সেরকম একটা মহিত রক্ষণের অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ সেটি খুব বেশি দূরে না। রমজানে মালদ্বীপের মসজিদগুলোতে পবিত্র কোরআন খতম করানো একটা ঐতিহ্য। এজন্য প্রতি বছরে বিদেশি হাফেজদের আমন্ত্রণ জানায় দেশটির ধর্ম মন্ত্রণালয়। সে অনুযায়ী এবার দেশটির রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে তারাবিহ নামাজ পড়াচ্ছেন কিশোরগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। প্রতি বছর রমজান মাস এলেই তারাবিহ নামাজ পড়াতে বিদেশি হাফেজদের আমন্ত্রণ জানায় মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়। এর জন্য বিশেষ সুবিধাজনক ভিসারও ব্যবস্থা করে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার দেশটির রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে তারাবিহ নামাজ পড়াচ্ছেন বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم। প্রথম রোজা থেকে মালদ্বীপের হুলহুমালে শহরের আল ওয়ালিদাইন মসজিদে তারাবিহ নামাজের ইমামতি করছেন 19 বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বাসিন্দা। দেশটির ধর্ম মন্ত্রণালয় গত 16 ফেব্রুয়ারি এই মসজিদে তারাবিহ নামাজ পড়াতে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে 24 ফেব্রুয়ারি মালদ্বীপে আসেন তিনি। 6 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। দেশবাসী সকলের কাছে দোয়া চাই আমি যেন বাংলাদেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি।
পারি, বাংলাদেশকে আরও পৃথিবীর বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করতে পারি। বাবা ও মাদ্রাসার ছাত্রদের সহায়তা শুনে শুনে কোরআন মুখস্থ করেন মাহমুদুল। পরবর্তীতে তিনি 2023 সালে ইরানে অনুষ্ঠিত 39তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় 80টি দেশের 150 প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন। হিফজ শেষ করার পরে আমি বর্তমানে ঢাকা ডেমরার মার্কাজুল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে পৃথিবীর বিভিন্ন দেশ যেরকম ইরান, অস্ট্রিয়া, ভারত, লিবিয়া এইসব দেশে কোরআন প্রতিযোগিতায় আমি সারা বিশ্বে ফার্স্ট হয়েছি। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল মালদ্বীপে তারাবিহ নামাজের ইমামতি করার সুযোগ পাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরাও। আমরা খুব আনন্দিত, গর্বিত। উনি একজন খুবই ভালো আলেম, খুবই ভালো হাফেজ। ওনার জন্য আমরা অনেক দোয়া করি। ওনার তেলাওয়াত অনেক সুন্দর, ওনাকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি বাংলাদেশিরা। মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামীতে এই সুযোগ আরও প্রসারিত করার কথা জানান বাংলাদেশ হাই কমিশন। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে এখানকার যে ইসলামিক মিনিস্ট্রি আছে তাদের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ইসলামিক মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে যাতে আরও বেশি সংখ্যক হাফেজ আমাদের মালদ্বীপে নিয়ে আসা যায়। ভিনদেশের মাটিতে এই দৃষ্টি প্রতিবন্ধীর অসাধারণ অর্জন কেবল তার ব্যক্তিগত সফলতা নয়, এটি বাংলাদেশের জন্যও গর্বের বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। সংগঠনের সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ হযরত আলী খান। এতে সাবেক মন্ত্রী, কূটনীতিক, স্পিকার, কাউন্সিলর, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। লটা আরো ভালো করে পড়তে হবে, যে বাংলাদেশের স্বাধীনতা আসে না, মানে এটা প্রকাশ করা যাবে না। প্রেস ক্লাবের উদ্বোধন লন্ডনের মাটিতে হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা দলগুলোর। নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা গুতেরেসের জানালেন নেতারা। সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার মহাসচিবের, অর্থ সহায়তার তাগিদ। এবং বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন বললেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।